#1 Season 8 Special Partner Cucina Small Appliances. আজ মেয়েরাও ভয় না পেয়ে এগোতে পারে লক্ষ্যপথে। আজ মেয়েরাও হার না মেনে চড়ছে দেখো বিজয় রথে। মেয়ে বলে যে তুচ্ছ ছিল সেই আজকের বীরাঙ্গনা। মেয়ে বলে যাকে ভেবেছো বোঝা, দেখলে তো সেই আসল সোনা। আজকেও এমনই চারজন দিদির এগিয়ে চলার গল্প শুনবো। সবাই উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন সুপর্ণা চক্রবর্তী। নমস্কার, আমি দমদম থেকে আসছি। যে সমস্ত মহিলারা পারিবারিকভাবে নির্যাতিত হয় তাদের জন্য আমি হাওড়া জেলার সুরক্ষা আধিকারিক হিসেবে কাজ করি। দায়িত্বপূর্ণ কাজ, গল্প করবো আমরা। তারপর আছে পুষ্পলতা প্রামাণিক। নমস্কার দিদি, মেটিয়া ব্রুজ ফতেপুর থেকে এসেছি। আমি বাচ্চাদের গার্মেন্টসে কাজ করি চৌরিপুতি। আমি তারই গল্প আপনার সাথে শেয়ার করতেছি। বাচ্চাদের গার্মেন্টস বানাও তুমি? হ্যাঁ। জামা কাপড়? হ্যাঁ। আচ্ছা। এরপরে আছে মনীষা ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি সোনারপুর থেকে আসছি। আপনি দেখছেন যে আমি আর 5টা মানুষের মতো নই, কিন্তু আর 5টা মানুষের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে মনের জোর। আমি আমার মনের জোর নিয়ে 21টা বছর যেভাবে কাটিয়েছি, আমার বিশ্বাস আরও লাইফ কাটাবো। তো আমি এই গল্পই আপনার কাছে বলবো। খুব ভালো মনীষা, তোমার গল্প সব শুনবো। এরপরে আছে শম্পা ভৌমিক। নমস্কার দিদি, নমস্কার। আমি জলপাইগুড়ি থেকে আসছি। আমি গাড়ির সিট কভার বানিয়ে আমি পরিবারের পিছনে আরও 10টা পরিবারের সাথে সহযোগিতা করতে যাচ্ছি। আপনি গাড়ির সিট কভার বানান? হ্যাঁ। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে বেজাতে। প্রথমে একটু কথা বলবো সুপর্ণাদির সাথে। মহিলাদের জন্য আপনি কাজ করছেন? আমি হাওড়া জেলার সুরক্ষা আধিকারিক হিসেবে কাজ করছি। আচ্ছা। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই বাবাকে দেখেছিলাম সোশ্যাল ওয়ার্ক করতে। বাবা এলোর ট্রেনার অফ দ্য ট্রেনার জেনেভাতে ছিলেন। আস্তে আস্তে বড় হলাম, বড় হয়ে চেষ্টা করলাম মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার। বিয়ে হলো, বিয়ে হওয়ার পর MSW করলাম। সেখানে আমার হাজব্যান্ড এবং ভাসুরেরা বা শাশুড়ি হয়তো অর্থনৈতিক অবস্থা সেরকম ছিল না, তারা বাড়ি বন্ধক রেখে আমাকে MSW পড়িয়েছিল। তারা পড়িয়েছিলেন বলেই কিন্তু আজকে আমি মহিলাদের সুরক্ষা আধিকারিক হিসেবে কাজ করতে পারছি, না হলে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না। হাজবেন্ড কি করতেন সেই সময়? তখন সেলসে কাজ করতেন, এখন উনি ডিফেন্সের কন্ট্রাক্টর। আমি বিয়ের আগে যেমন বাবা মার সহায়তা পেয়েছি, বিয়ের পরে কিন্তু প্রচণ্ডভাবে আমার শ্বশুরবাড়ির কাছে আমি আর কি বাড়ির মেয়ে। ওরা 5টা ভাই আমাকে একদম বোনের মতো দেখে। আজকে 23টা বছর, গতকাল আমার বিবাহবার্ষিকী ছিল। 23টা বছরে আমি পুরোপুরি ওদের সহায়তায় আজকে কিন্তু এই জায়গায় দাঁড়াতে পেরেছি। ফ্যামিলি সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট। দাঁড়াতে পেরেছি বলেই মহিলাদের জন্য ঝাঁপিয়ে পড়তে পারছি। কারণ আমার কাজটা এমন, রাত্রির বেলাতেও যদি মহিলারা আমাকে ফোন করে, আমাকে সঙ্গে সঙ্গে সেই অ্যাডজাস্টেন্ট থানাতে ফোন করতে হয়, বা যে কোনো সময়। আমাদের কোনো টাইম বাউন্ডিং কাজ নয়। এবং আপনার এখানে আসাটা আমার সেই জন্যই, অনেক মহিলা অনেকভাবে অত্যাচারিত হচ্ছে যারা কিন্তু জানে না যে আমার উপর ট্রাস্ট করবে, ট্রাস্ট করলে অটোমেটিক্যালি সে আইনি সহায়তাটা নেবার চেষ্টা করবে। এবং এই প্রোটেকশন অফ উইমেন আন্ডার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, যে আইনে একটা মহিলা কিন্তু তার যে বাড়িতে অত্যাচারিত হচ্ছে সেই বাড়িতে পূর্ণ সুরক্ষা নিয়ে তার উপর যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এবং তাদের টোটালটাই আমরা কোয়াসি জুডিশিয়ারি পাওয়ারে তাদেরকে হেল্প করি। কোনো মহিলা যদি রিকনসিলিয়েশন চায়, আমরা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করে দিই FCCর মাধ্যমে। আর কোনো মহিলা যদি বলে না আমি একদম প্রোটেকশন অর্ডার নিয়ে বাড়ি যেতে চাইছি, তখন আমরা সেটা জজ সাহেবের সামনে একটা DIR রিপোর্ট পেশ করে
তাকে সেই অর্ডারটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে কমপ্লেন হওয়া সত্ত্বেও অর্থের জোরে তারা পার পেয়ে যায়। আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি যারা আছেন তারা ওই মহিলাটির হয়ে কিন্তু আইনি যে সহায়তার কাজে হেল্প করে পুরোপুরি। অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে। এত বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, আমি 12 বছর যুক্ত আছি। আমাদের জবে প্রচণ্ড স্যাটিসফ্যাকশন তখনই হয় যে মেয়েটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, কয়েকদিন পরে সেই মেয়েটি কিন্তু নাড়ু বানিয়ে এনে আমাকে বলে, দিদি আমি আপনার জন্য নাড়ু নিয়ে এসেছি, আপনি এটা খাবেন। মানে তার মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা এসছে যে না আমি কিছু পেয়েছি এখানে, এবং আমি সহায়তা পাচ্ছি বলেই আজকে আমি নাড়ুটা বানাতে পারছি। এটা আমি একটা ছোট কথা বললাম, বাট বিভিন্নভাবে মানে অনেক রকমের ডোমেস্টিক ভায়োলেন্স দেখেছি। কোনো সময় বাস্ট হয়ে যাই আমরাও, কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে হয় যে না আমরা যদি বাস্ট হয়ে যাই তাহলে আমরা ওদের কি করে সাহায্য করব। এভাবেই আমরা কাজ করছি এবং আমার সকলের কাছে আবেদন, আপনারা যে কোনো জেলা ওয়াইজ সমাজ কল্যাণ দপ্তরে আসুন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করব। এরকম ধরনের কাজে কি কখনো কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে? কখনো মনে হয়েছে সেটা? অবশ্যই করে, কিন্তু যেহেতু ওই যে বললাম দিদি নাম্বার 1-এ এসেছি, তো এই রিস্ক ফ্যাক্টরগুলোকে পার করে এসেছি বলেই আমি এই পোডিয়ামে দাঁড়িয়ে আছি। একদমই তাই, কারণ আমি মনে করি আমি দিদি নাম্বার 1 একদম এই কাজে। আমি যদি সেটা না মনে করি আমি তাদের সাহায্য করতে পারবো না। আপনি প্রথমে বললেন বাড়ি বন্ধক রেখে শ্বশুরবাড়ির লোকজন আপনাকে পড়াশোনা হ্যাঁ। করিয়েছে, এখন কি অবস্থা? আমি আমার বাবা মার মতের বিরুদ্ধে পছন্দ করেছিলাম আমার হাজব্যান্ডকে, তারপর বাবা মাই অবশ্য দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন। এবং যখন আমার বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড তখন সেলসে চাকরি করতেন, 1800 টাকা মাইনে পেতেন। সেইখান থেকে আমাকে বাড়ি বন্ধক রেখে পড়িয়েছিলেন। আজকে আমার ছেলে কিন্তু নেদারল্যান্ডে ক্রিমিনাল সাইকোলজিতে অনার্স 3rd ইয়ার পড়ছে, আর আগামী সেপ্টেম্বরেও এলএসিতে মানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এমএসসিতে চান্স পেয়েছে, ভর্তি হবে। খুব ভালো, অনেকটা জার্নি, অনেকটা জার্নি, অনেকটা লড়াই। আমি শাড়িও বিক্রি করেছি, আমি টিউশনও করেছি। একটা সময় ছিল আমার হাজব্যান্ড পুরো বেডরিডেন ছিলেন গ্যাস্ট্রিক আলসারে, তখন শুধু শাশুড়ির পেনশন আর আমার ভাসুররা যারা আছেন তাদের হেল্প আর আমার ওই খরচ নিয়ে আমাকে লড়াই করতে হয়েছে। সেইভাবে ছেলেকে মানুষ করেছি একটা ঘরের মধ্যে। এখন বাড়িটা ছাড়াতে পেরেছেন? হ্যাঁ, বাড়িটা আমি ছাড়াতে পেরেছি। ভেরি গুড। মানে আমার পাড়াতেও আমাকে ওই দিদি নাম্বার 1-ই বলতে পারেন। ভেরি গুড, ইউ হ্যাভ অ্যাচিভড দিস পজিশন। তো এত তো অসংখ্য কেস হ্যান্ডেল করেছেন, কোনগুলো ভীষণ মনে গেঁথে আছে, মনে পড়ে? না, খুব কষ্ট হয়। একটা কেস আমি বলছি, একটা বাচ্চা মেয়ে 17 বছর বয়স, তার 3-4 বছর আগের ঘটনা। কোলে একটা বাচ্চা নিয়ে এসছে, তার হাঁটুর পর থেকে নিচের পাটা 6টা 12টা দুটো পায়ে লোহার রডের দাগ। আমি সেটাতে এত কষ্ট পেয়েছিলাম, মানে লোহার রডকে গরম করে একদম ইঞ্চি মেপে মেপে তাকে মারা হয়েছে। সে আবার প্রেগনেন্ট, একটা ছোট বাচ্চা কোলে। আমি তখন এতটাই সাইকোলজিক্যালি এফেক্ট করেছিল আমাকে, আমি ডাইরেক্ট সিজেম সাহেবের কাছে নিয়ে চলে গেছিলাম যে স্যার দেখুন কি অবস্থা। তো যাই হোক, তারপরে আইনি যেভাবে সহায়তা দিয়ে শাস্তি কিন্তু পেয়েছে। শাস্তির ব্যবস্থা আমরা সবাই মিলে করতে পেরেছি। আমরা যদি টার্গেটটা ঠিক করে কাজ করি না সবাই মিলিতভাবে, সত্যি সত্যিই কিন্তু অত্যাচার করলে তার রেহাই হয় না। খুব দরকার, খুব দরকার, তাকে শাস্তি দেওয়া যায়। খুব ভালো লাগলো সুপর্ণাদি, খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন, কত মানুষের ব্লেসিং আমি করে যাচ্ছি, সবার পাশে রয়েছেন, তো আমি আছি। মানুষের দুঃখকে দূর করেন, তো তাই জন্য হয়তো নিজেও খুব আনন্দ পান। হ্যাঁ, আমি আছি। আমি আমার পারফরমেন্সটা লাস্ট ডেট অবধি করে যাব। ভালো থাকবেন সুপর্ণাদি। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে, দেখো এখানে 5 গ্লাস একদম সুন্দর ভালো জুস রাখা রয়েছে। এই জুসগুলোকে তোমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। হাত পিছনে থাকবে, গ্লাসের মধ্যে যেন একটুও না পড়ে থাকে, পুরোটা শেষ করতে হবে। কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে এই 5টা গ্লাস জুস, যে সবার আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন সুপর্ণাদি। পুরোটা লাস্ট অব্দি টেনে ফেলবেন।
করে টেনে ফেলে দিলি যেন স্ট্রয়ের মধ্যে না থাকে। পেট ভরে গেছে একদম। কুপারটা দিয়ে খেলাটা শেষ করেছেন 1 মিনিট 10 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। পুষ্পলতা, বাচ্চার জামা কাপড়ের উপরে কাজ করো, হ্যাঁ সেটা কি কাটিং করো না তার উপরে এমব্রয়ডারি না করা বা এমব্রয়ডারি মানে সুতোর কাজ করি, পাথরের কাজ করি, পুঁথির কাজ করি উপরে যা কারুকার্য সেটা তুমি করো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার কি হাতের কাজ খুব ভালো? হ্যাঁ। কিভাবে মনে হলো এই কাজটা শুরু করি? প্রথমে আমার জন্ম হয়েছে গ্রামে, গ্রাম থেকে আমার বিয়ে হয় শহরে, আমার মানে হাজব্যান্ড চাকরি করে, সেই সূত্রে কলকাতা আসা। আমরা 5 ভাই বোন, আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। যখন এখানে আসি শ্বশুর আর স্বামী নিয়ে 3 জনে মোটামুটি চলে যাচ্ছিলো, তখন 2800-2900 টাকা এরকম মাইনে ছিল। তো যখন আমার সন্তান আসে তখন মানে খরচাটা ঠিক মানে চালাতে পারছিল না। আমার শ্বশুরের ক্যান্সার হয়, তখন মানে প্রচুর টাকা টানাপোড়েনের জন্য আমাকে মনে হয় যে কিছু করতে হবে, তখন কিছু করব। এমব্রয়ডারি শিখি, ফেব্রিক শিখি, তো সেটা মানে কিছু করতে পারি না। তারপরে একদিন একজন এসে আমাকে বলছে তুমি তো ঘরে বসে থাকো, কিছু কাজ করবে এগুলো। ঠিক আছে, বসে আছি ঘরে, তা কিছু করি। তখন দিয়েছে কাজ, তো করেছি 1-2 এরকম করে করেছি, তার ভালো লেগেছে, তো আরও বেশি বেশি করে কাজ দিয়েছে, তো সেটা করেছি। তখন আমার মনে হচ্ছে আমি নিজে যদি করতে পারতাম, 2-1 শেখাতে পারতাম, তাহলে মনে হয় একটু ভালো হতো। তো আমি নিজে শিখে তারপর 2-1 শিখিয়েছি। তখন আমি কাটিং শিখি, তো ব্লাউজ কাটিং, তারপরে চুড়িদার, এগুলো আমি কাটিং করি। তার পাশাপাশি এটাকেও চালিয়ে রেখেছিলাম। তো এটা যখন আস্তে আস্তে দেখছি যে না ঠিক আছে, মানে চলছে, তখন একটা ওস্তাকার থেকে সবে 3 ডজন কাজ নিয়ে শুরু করেছিলাম। তখন 2-3-4 লোক ছিল। যখন শুরু করি তখন আমার হাজব্যান্ড তো প্রাইভেট ফার্মে কাজ করে, অনেকে চাকরি করে, আবার এইসব করার কি দরকার, অনেকে মানে খোঁচা মেরে কথা। তো আমি কারোর কথা শুনিনি, আমার লক্ষ্য ছিল আমাকে কিছু করতে হবে, আমার ছেলেদের পড়াতে হবে, মানে এইসব আমার লক্ষ্য ছিল। তো আমি কারোর কথা আমি শুনি না। তারপর পরে দেখছি না আরও 2-4 জন ইন্টারেস্ট দেখিয়ে আরও আসছে। এই করতে করতে একটা ওস্তাকার ছেড়ে আবার একটা ওস্তাকার, মানে 2-3 এরকম করতে করতে লোকটাও এখন বেড়ে গেছে। এখন প্রায় 40-50 জন মতন লোক কাজ করে। হ্যাঁ, আমার কাছে মেটিয়া ব্রুজের এলাকায় থাকি, তো আমাদের ওইদিকে তো বাচ্চাদের জামারই বেশি তৈরি হয়, তো আমরা সেখান থেকেই নিয়ে আসি। আমার হাজবেন্ড এনে দেয়। তারা শুধু জামাটা বানায়? হ্যাঁ। তারপরে কারুকার্যটা তোমাকে পাঠিয়ে দেয়? কারুকার্যটা আমাদেরকে বলে যে করে দেখাও, তুমি একটা ডিজাইন বানিয়ে দাও, তো আমরা ডিজাইনটা বানিয়ে দিই। কিরকম ধরনের কারুকার্য করো? এই যে পাথরের এইগুলো কাজ হচ্ছে। ও, তারপরে এই যে পুঁথির, এইটা আচ্ছা, এই পুঁথির কাজটা, এইগুলো সব এগুলো বসাও? এইগুলো বসানোর কাজ হয়। আচ্ছা, তো এই যে ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনগুলো আমাদেরকে করতে হয়। ও, নিজেকে আইডিয়া করে করতে হবে কোন জিনিসটা এর সাথে খাপ খাচ্ছে। তো সেই জিনিসগুলো আমার হাজব্যান্ড এনে দেয়, তা আমি সেগুলোকে তৈরি করে দিই, উনি আবার নিয়ে গিয়ে দেখান, দেখিয়ে তারপর উনারা সিলেক্ট করলে তারপরে আমরা কখন কাজটা শুরু করি। 2-3 বার যাতায়াতের প্রসেস? হ্যাঁ, তো আমি তার ফাঁকে ফাঁকে এইসব ব্লাউজ চুড়িদার এগুলোও করি। তো এই থেকে দিদি আমার তখন মাথা গোঁজার ঠাঁই ছিল না। এখন কলকাতার ওপরে 3খানা বাড়ি করেছি। হ্যাঁ, 3টে বাড়ি। ছেলে গ্র্যাজুয়েশন 2nd ইয়ারে পড়ছে, ছোট ছেলে 5-এ পড়ছে, আর ওর বাবা সার্ভিস করে। কত বছর ধরে এই কাজ করছো? আমি 10 বছর ধরে করছি। খুব ভালো। তোমার বাড়িতে হয় নাকি তোমার কারখানা আছে? মানে না, কারখানার বাড়িতেই, আমার বাড়িতেই মহিলারা আসেন, আচ্ছা, ওনারা নিয়ে যান, আমি বুঝিয়ে দিই, ও, ওরা কাজটা করে এনে দিয়ে করে দেয়। আবার ফিনিশিংটা আমাকে দেখতে লাগে কেমন কি করেছে, সে তারপরে আমাকে আবার লাস্ট ফিনিশিংও দিতে লাগে কখনো কখনো। তো শুধু বাচ্চাদের জামা কাপড় করো? শুধু বড়দের বাচ্চা, করো না? মেয়েদের আছে, মানে বড় মেয়েদেরও আছে, লং জামা, ওই জিন্সের প্যান্টের ওপরে, মানে বিভিন্ন রকমের কাজ আছে। ছোট, একদম ছোট বাচ্চাদেরও আছে। আচ্ছা, সব রকম, মানে এখন 5 জন ওস্তাকার আছে, আর এখন প্রায় 50 ওভার লোক আছে। বাহ।
শুরু করেছিলে 3 ডজন মাল দিয়ে। 3 ডজন মাল দিয়ে এখন দিনে আমি 50 থেকে 60 ডজন মাল তৈরি করে দিতে পারি। বাপরে বাপ, মানে দিনভর আমার মানে দুজন ছেলেকে স্কুলে কলেজে পাঠিয়ে দেওয়ার পরে আমার ভাই আমার কাছে থাকে, ও স্কুল টিচার, ও বেরিয়ে যায়, আমার হাজবেন্ড বেরিয়ে যায়, সারাদিন মানে সকাল 11টা থেকে মানে রাত 11টা অবধি মানে আমি এই কাজেই ব্যস্ত হয়ে তো যাই। তোমার সঙ্গে যে 40 জন কাজ করে ছেলে মেয়ে মেশানো? না, মেয়েরাই, শুধু মেয়েরা সব কাজ শুধু করে? মেয়েরা। তাদেরকে পেলে কোত্থেকে? তারা ওই পাশে পাশে মানে এখন আমার ফেমাস হয়ে গেছে পুরো পাড়ায়, মানে ওই ওদের একটু সাহায্য হয়? সাহায্য হয়, কিছু মাসে ওরা রোজগারও করতে পারে, ওরা এসে আমার কাছে মন খুলে কথাও বলতে পারে, আমার খুব ভালো লাগে ওদের সাথে। যেদিনকে কাজ ধরো থাকে না বন্ধ, এক সময় বোরও হয়ে যায়, মনে হয় কাজ করবো না, ছেড়ে দেবো, কিন্তু তখন মনে হয় না কাজটা যেদিনকে বন্ধ থাকে সেদিন মনে হয় না আজকে দিনটা ভালো লাগছে না, কেউ আসছে না, এই করছে না, মানে খুবই। কত আমরা দেখতে পাই রাস্তাঘাটে মার্কেটে এরকম জামা কাপড় ঝুলছে সুন্দর হ্যাঁ, সুন্দর ডিজাইন করা, কিন্তু তার পেছনে পুষ্পলতার মতো দিদিদের হাত আছে, হ্যাঁ। যারা গ্রামে বসে বাড়ির ভিতরে বসে দিনের পর দিন কাজ করে যাচ্ছে এবং স্বনির্ভর হচ্ছে। হ্যাঁ, স্বনির্ভর হচ্ছে। ভালো থেকো পুষ্পলতা। পুরোটা শেষ করবে, রয়ে যাচ্ছে, থাকেন যেন। পুরোটা ওকে, চলো। পুষ্পলতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 4 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার একটু কথা বলবো মনীষার সাথে। অনেক প্রতিবন্ধকতাকে পেরিয়ে আজ তুমি জীবন যুদ্ধে জয়ী মনীষা। হ্যাঁ দিদি। শুনি তোমার গল্প। দিদি, আমার জার্নিটা শুরু হয়েছে ক্লাস 9-এর পর থেকে, কারণ ক্লাস 9-এ আমার বাবা মারা যায়। তখন সেই পরিস্থিতিতে আমার মা, আমার দাদা, মানে দুই ভাই বোনকে নিয়ে কিভাবে পড়াশোনা করানো, সংসার চালানো। তো তোমার যে হাতের এই প্রবলেমটা, সেটা কি ছোটবেলা থেকে? জন্ম থেকে দিদি। মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি নিজে টিউশন করতাম, নিজের পড়াশোনাটা খরচা নিজেই চালিয়েছি। তারপর ফার্স্ট ইয়ারের পর আমি একটা কাজে ঢুকি। কখনো ভাবি না যে আমার একটা উইক পয়েন্ট আছে, কারণ আর 5টা মানুষ যা কাজ করতে পারে আমিও সেই কাজই করতে পারি। ছোটবেলার সবকিছুই বাঁহাতে শেখা, সমস্ত কিছু। তো তারপর ফার্স্ট ইয়ারের পর আমি জবে ঢুকি। তো জব করেই নিজের পড়াশোনাটা কন্টিনিউ করেছি, প্লাস ফ্যামিলির দিকেও হেল্প করেছি। মা যেই পরিস্থিতিতে আমাদেরকে বড় করে তুলেছে, তারপর মোটামুটিভাবে আমরা 2 ভাই বোনে যেভাবে মানে মানুষ হয়েছি, তো আমার একটাই সাপোর্ট, মাকে দেখা। তো ছোটবেলা থেকে যে বড় হলে মনীষা, যখন তোমার ধীরে ধীরে তুমি বড় হলে, তোমার যখন একটু বুদ্ধি হলো, তখন তুমি দেখলে যে আরো 5টা মানুষ যেরকম বাচ্চা যেরকম, সেরকম তুমি নাও। জবে থেকে আমার সেন্স এসছে। কে কে আছেন মনীষা? মা, দাদা। জীবনে কি করার ইচ্ছে মনীষা? জবটা করে আমি
এই প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াতে চাই। প্ল্যান করতে হবে, অনেক কিছু ভাবতে হবে। হ্যাঁ দিদি, পাশে কেউ আছে? সাথে অনেকেই আছে, যে সংস্থাতে কাজ করি সেই দাদারাও আমাকে অনেক সাপোর্ট করে, কোনো রকম প্রবলেমেই ওনারা আমার সাথে আছে দিদি। কিন্তু যখন ছোট থেকে বড় হলে তখন কি মা পুরো হেল্প করতো? মার হাতটা আমার ওপরে, সবটাই তো এক হাতে, লেখা হ্যাঁ সব কিছু এক হাতে দিদি। প্রথম দিকে অসুবিধা হতো না? না কোনোদিন, কারণ মা প্রথম থেকে ছেড়ে দিয়েছিল যে তুই একাই করবি, মানে সমস্ত কিছু, ঘরের কাজকর্ম থেকে রান্না করা থেকে, মানে সব এক হাতে পারো? সমস্ত কিছু দিদি, সাইকেল চালানো থেকে সমস্ত কিছু। সাইকেলও চালাতে পারো এক হাতে? হ্যাঁ দিদি। বাহ, গড গিফটেড না দিদি হ্যাঁ, আমরা দু হাতে অনেক কিছু করতে পারি না, তুমি এক হাতে সবকিছু করতে পারো। জীবনে এইভাবে এগিয়ে যাও মনীষা, কখনো ভাববে না যে তোমার কিছু নেই, তোমার অনেক কিছু আছে যেটা অনেকের নেই। ঠিক আছে, ভালো থাকবে। Stop. একটু না থাকে মনীষা, একবারই টেনে পুরো শেষ করো। ভেরি গুড, চলো চলো চলো। মনীষা কালটা শেষ করেছে 56 সেকেন্ডে। শম্পা, গাড়ির সিট তৈরি করো, গাড়ির সিট কভার। হ্যাঁ, এরকম একটা কাজের সাথে কি করে ভাবলে? তোমার মাথায় এলো কিভাবে এটা? আমার দিদি খুব অল্প বয়সে বিয়ে হয়, 15 বছর বয়সে। আচ্ছা, এক ছেলে আমার এক মেয়ে। স্বামী কি করতেন? একটা প্রাইভেট গাড়ি চালাতো। আচ্ছা, যে টাকা মাসে আনতো 3000 টাকা বেতন পাইতো আর কি। 3000 টাকায় সংসার চলতো না, কিছু হয় না। বাড়িতে লাইন ছিল না, কুয়ো ছিল না। ভাবছি মনে মনে কি করা যায়। স্বামী আবার ওই ড্রাইভারের সাথে সেলাই কাজও জানতো। আচ্ছা, তো আমি বললাম তাহলে আমি কিছু ঘরে বসে কিছু করি। তো বললো তাহলে একটা মেশিন কিনতে গেলেও তো 10,000 টাকার মতো লাগে। তো বললো ওই 10,000 টাকা তো এখন কোথায় পাবো। তো আমার আবার ছোটোবেলা থেকেই অভ্যাস দিদি ভাড়ে টাকা জমানো। ওই 2 টাকা 1 টাকা 5 টাকা যখন যা পাই আর কি, আমি ওইটার মধ্যে জমাই। তো আমি বললাম আমি তো ভাড়ে টাকা জমাই, কত যে হয় দেখা যাক। তো ভাড়টা ভাঙলাম, ভাঙার পরে দেখা গেল 11,000 টাকা হয়েছে। হ্যাঁ, বললো তাহলে তো মেশিন কেনাই যাবে। আইনে ও আমার স্বামী ওই মশারির কাজটা আমাকে দেখায় দিল। তো ঘরে বসে বসে ওই হারকিনের আলো দিয়ে, লাইন তো ছিল না, হারকিনের আলো দিয়ে, আমার মেয়ে তখন ছোট ছিল, তো মশারি করতে করতে একদিন ওই পাশের বাড়ি দেখলাম একটা বাইক দাঁড়ানো। তো বললাম যে বাইক গাড়ির সিট কভার বানালে কেমন হয়। তো আমার স্বামী বলল ঠিকই তো বানানোই যায়। বাইক গাড়ি তো সবার বাড়িতেই এখন ঘরে ঘরেই, দেখি তো আমরা দুজন মিলে বানাতে পারি কি না। বানাতে গেলে রেক্সিন লাগবে, রেক্সিনের দিয়েই তো তৈরি হয়। তো বললো রেক্সিন এখন কোথায় পাবো। তার সেলাই কি এই মেশিনেই হবে? হ্যাঁ ওই মেশিনেই হবে। ওই ডবল মেশিনগুলো তো, সিঙ্গেলগুলো না, ডবল মেশিনই নিছিলাম। তো এটা রেক্সিনটা তো এই জলপাইগুড়িতে পাওয়া যাবে না, আর আমরা তো জানিও না কোথায় পাওয়া যাবে ফট করে। পরে একজনের কাছে শোনা হলো, বললো যে কলকাতাতেই পাওয়া যায়। তো আমার বর আসলো ব্যাগে করে, অল্প করে নিয়ে গেল বাড়িতে। তো স্যাম্পল হিসাবে মানে 3টা মাল আমরা বানাই। বাসের বাড়ির গাড়িটার সিটটা দেখে দেখেই বানাইছি। যার গাড়ি চালাতো ওনার দোকান ছিল বাইক গাড়ির, তো ওনাকে দেখানো হলো। উনি বললো হ্যাঁ, স্যাম্পলটা দেখে পছন্দ হলো, বললো হ্যাঁ চলবে, তোমরা কি কিছু মাল আরও দিতে পারবে। তখন দোকানে দিতে শুরু করলে? তো আমরা তো দিতে পারবো, কিন্তু আমাদের তো পুঁজি নেই, আমরা কি দিয়ে দিব, মানে কি দিয়ে মালটা আনবো। বললো তাহলে আমি কিছু হেল্প করি। তো ওনার ওই দিনের কথা আমরা ভুলবো না কোনোদিনও। 20,000 টাকা দিল, বললো এই 20,000 টাকা নিয়ে তোমরা মাল এনে শুরু করো। তারপরে ওই 20,000 টাকা নিয়ে আবার আমার বর কলকাতায় আসলো। 3 পিস নেওয়া থেকে দিদি এখন আমার মাসে 10,000 পিসও যায়। 10,000 পিস? হ্যাঁ, শুধু জলপাইগুড়িতে না, বাইরে বেরোও আমার মাল যায়। এই বাইকের কভার কিরকম দেখতে হয়? এই তো দিদি, এই যে। ও আচ্ছা, এবার এক এক রকম ডিজাইনের হয়। এক একটা গাড়ি যেমন এক এক রকম, এক একটা গাড়ির এক এক রকম মাপ, এক এক রকম মাপ হয়।
বাহ, এখন আমার দুজন কাটিং মাস্টার আছে, সাথে আমিও করি, এখনো করি কাজ, কারণ আমার কাজ করতে এখনো ভালো লাগে। নিশ্চয়ই, নিজের হাতে তৈরি করা। হ্যাঁ, আমি নিজে এখনো কাজ করি। খুব ভালো। প্লাস আমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার কাছেই রাখছি, এক পরিবারের মতোই আমরা। বাহ। আর দিদি মহিলারা আমার আশেপাশেরই সব, ওরা সেলাই কাজ জানতো না, তো ওরা বলল ঠিক আছে তুমি যদি আমাদের শেখাও দিদি তাহলে করব। তো দিদি ওই রান্না করতে করতে শেখাই, মেয়েকে চান করাই, স্কুল পাঠাবো ওই সময় শেখাই। কতজন কাজ করে এখন? এখন কাজ করে 30 জন। বাড়িতেই করো? মাঝখানে আমার ঘর, চারিদিকে আমার কারখানা। আমি সবাই মহিলা? মহিলা আছে 15 জন, আর ছেলেরা আছে 15 জন। পুরো চারদিকে সাপ্লাই দাও? হ্যাঁ হ্যাঁ, পুরো জলপাইগুড়িতে তোমার যাচ্ছে মাল? জলপাইগুড়িতে বাইরে বাইরেও যায়। বাহ। জলপাইগুড়িতে এখন আমার বাড়িও আছে। বাহ, আগের থেকে অনেক ভালো আছি। যেই বাড়িতে আলো ছিল না সেখানে হারিকেনের লাইট জ্বালিয়ে সেলাই করতে, সেখান থেকে আজকে নিজের বাড়ি করেছো। 30 জন মানুষ তোমার আন্ডারে কাজ করে। ভালো থেকো শম্পা, এইভাবে জীবনে এগিয়ে যাও আরো। পুরোটা ওকে। আমি তো ভাবলাম যে আপনি মানে ভুলে গেছেন এটা খেলা হচ্ছে। আনন্দের সাথে এনজয় করে উনি 5 গ্লাস জুস খেয়েছে, বাকিরা কেউ আনন্দ করে খায়নি, উনি একা আনন্দ করে খেয়েছে। ঠিক আছে, আনন্দ করে খাওয়াটাই সব থেকে বড় কথা। খেলাতে হার জিত তো লেগেই থাকে। শম্পা টাইম 1 মিনিট 50 সেকেন্ড। First round is scored. Round high score Monisha 20 points. Second position আছে পুষ্পলতা 15 points. Third position আছে সুপর্ণাদি 10 points. Fourth position আছে শম্পা 5 points. মনীষার পছন্দ ওয়ার্ড্রপ, পুষ্পলতার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সুপর্ণাদির পছন্দ লন্ড্রি ব্যাগ, শম্পার পছন্দ ওয়াটার ফিল্টার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট রূপলদা। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াফল মেকার। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গানের কথা অনুযায়ী অনুষ্ঠানের সাথে সম্পর্কিত কোন কথা রয়েছে? বলো সুপর্ণাদি। নিমন্ত্রণ। একদম সঠিক। একদম 5 পয়েন্টস, সঙ্গে ওয়াফল মেকার। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে চপা মিক্সার। দুই বন্ধুর ছবি এসছে এলইডি স্ক্রিনে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে বন্ধু শব্দটা আছে বা দোস্ত। বলো সুপর্ণাদি। ये दोस्ती हम नहीं तोड़ेंगे। একদম 5 পয়েন্টস, সঙ্গে চপার মিক্সার। হয়ে যাক একটা গান। জল ছবি রং মশা স্কুল ছুটি হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট হাফ পুলিশ রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে গল্পেরা ওই ঘাসে তোর দিনে তোর পাশে তোর টিমে তোর পাশে। 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনা যাবে। সুপর্ণা দি। पहला पहला प्यार है पहली पहली बार है একদম 5 পয়েন্টস। সঙ্গে প্রেসার কুকার। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। তারার ছবি এসছে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে তারা শব্দটা আছে বা সিতারা। বলো পুষ্পলতা। আকাশের চাঁদ মাটির বুকেতে যেন এটার মধ্যে তারাটা কোথায়? আকাশের চাঁদ। আকাশের চাঁদ। চাঁদ ছাড়া ওখানে অনেক কিছু থাকে, তার একটা জিনিস হচ্ছে তারা। তারাটা কোথায়? ছাইমা পুষ্পলতা -5 ওই জায়গাটা তারা দিদা। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। 5 নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। বলিও ননদি বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। গানের কথা অনুযায়ী বাড়িতে কার আসার কথা বলা হয়েছে? বলো সুপর্ণা দি। ঠাকুর জামাই। একদম সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। জামাই এলো বাড়িতে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট তন্নি। এটা অভিনয় রাউন্ড। প্রথম টপিক কি দেখাচ্ছে দেখো। শম্পা। সেলাই মেশিন। একদম 5 পয়েন্ট। দ্বিতীয় টপিক কি দেখাচ্ছে দেখো।
পুষ্পলতা ফ্যান ঝাড়ছে। 5 পয়েন্টস। থার্ড টপিক, একটি খেলা। বলো মনীষা। কিতকিত। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো পুষ্পলতা। মশারি। 5 পয়েন্টস। 5 নম্বর টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো মনীষা। কাকতাড়ুয়া। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। থ্যাংক ইউ তন্নি। থ্যাংক ইউ সো মাচ দিদি, তন্নির জন্য একটা হাত দাও। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, পুষ্পলতা এবং মনীষা। দুজনেই 10 পয়েন্টস। দুজনেই এসো। বলো পুষ্পলতার পছন্দ ননস্টিক কুকওয়্যারের সেট। মনীষা বলো। মনীষার পছন্দ রোচক অ্যাগ্রো ভালোবাসার স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটিনে। সেকেন্ড পজিশনে শম্পা, 5 পয়েন্টস। শম্পার পছন্দ হাতা খুন্তি সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাগান, সারস, চন্দন, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো মনীষা। বাসন। বোঝাও। বাগানের বা বয় আকার, সারসের দন্তেশ্বর, চন্দনের দন্তানি। 20 পয়েন্ট, সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে শাড়ি। মাঝের অক্ষর বাদ দিলে পদবী যখন হাতে পাই, এই মঞ্চে বারবার দিদিদের করে যাই, কি বিষয় দাদা?
এবার বলো শম্পা। দিদি নাম্বার 1। যেহেতু এই মঞ্চ বলেছে আর দিদিদের বলেছে, আপনি দিদি নাম্বার 1 হয়ে গেল। কদর, আমরা দিদিদের কদর করি এই মঞ্চে। আর মাঝের অক্ষর দটা যদি বাদ দিই তাহলে কর কর একটা পদবী। -10। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। তোমার মামাতো ভাই, তার একমাত্র পিসি, তার বেয়াই তোমার কে? এবার বলো সুপর্ণা দি। আমার শ্বশুর। বুঝিয়ে দিন। আমার মামাতো ভাই মানে মামার ছেলের পিসি হচ্ছে আমার মা, আমার মায়ের বেয়াই হচ্ছে আমার শ্বশুর মশাই। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার ডয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। প্রথমে একটি অক্ষর, তারপরে ছবি থেকে শব্দ, তারপরে শেষে আরেকটি ছবি থেকে শব্দ, 3টে মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। এবার বলো পুষ্পলতা। পেঁচা। শেষেরটা কি শব্দ বেরোবে দিয়ে পেঁচার সঙ্গে যোগ করে করতে হবে। পেঁচাও পেঁচাও। পেঁচা। পেঁচানো। -10। শেষ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, যদি পারো 30 পয়েন্ট পাবে, যদি ভুল করো মাইনাস হবে 20 পয়েন্ট। দ্বিতীয় সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল যদি করো তাহলে -10। এই মুহূর্তে সুপর্ণাদের স্কোর 50, মনীষা স্কোর 50। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা দুজন আছো। চলো দেখো কি আসছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো সুপর্ণা দি। কাদের কুলের বউ গো তুমি? কাদের কুলের বউ গো তুমি, দিদি বলছেন। দেখা যাক সঠিক হলো কিনা। সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুবর্ণা চক্রবর্তী with 80 points। শম্পার মেমেন্টো, মনীষা তোমার মেমেন্টো, এটা পুষ্পলতা, উইনারের ট্রফি সুপর্ণা দি। দিদি নাম্বার 1 এর তাজ, দিদি নাম্বার 1 এর সাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো, আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামীকাল দেখা হচ্ছে সকলের সাথে আরো একবার। এরপরে দেখবেন আলো ছায়া।